আজ আমরা চলে এসেছি জয়সলমেরে, সোনার শহর জয়সলমের। আগের পর্বে আমরা দেখেছি জয়পুর থেকে ট্রেনে উঠে আমরা জয়সলমেরের উদ্দেশ্যে রওনা হই। পরের দিন ভোর হবার অনেক আগে আমরা জয়সলমের পৌঁছে যাই। স্টেশনে হোটেল থেকে পাঠানো গাড়ি রাখাই ছিল। সেই গাড়ি চড়ে রাতের অন্ধকারে মরুভূমির ভিতর দিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই। গন্তব্য আরটিডিসি শ্যামধানী রিসর্ট, জয়সলমের শহর থেকে 40 কিলোমিটার দূরে। জয়সলমের রাজস্থানের এক প্রাচীন মরু শহর। 1156 খ্রিস্টাব্দে রাজা রাও জয়সওয়ালের হাতে প্রতিষ্ঠিত হয়। তার নামেই এই শহরের নাম জয়সলমের অথবা জয়সালের গড়। হোটেলে ঢুকে মালপত্র কোনো রকমে রেখে ফ্রেশ না হয়ে আমরা তাড়াতাড়ি চলে আসি আরটিডিসি শ্যামধানীর চাতালে। সেখান থেকে মরুভূমির ওপর প্রথম সূর্যোদয় দেখার অপেক্ষায়। চারিদিকে তখন শুধু মরুভূমির পাখির কিচিরমিচির আওয়াজ, মাঝে মাঝে গাড়ি যাওয়ার হুসহাস শব্দ, ঠান্ডা হাওয়া আর সামনে এক দুর্দান্ত সূর্যোদয়। শ্যামধানীতে আমরা ছিলাম এসি ফ্যামিলি রুমে। ডেইলি খরচার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার, ক্যামেল রাইড, সন্ধ্যেবেলার কালচারাল প্রোগ্রাম, সাথে স্ন্যাক্স, এসবের খরচও ধরা আছে। 24 ঘন্টা জল, কারেন্ট, এসি, এগুলো ভীষণভাবে উল্লেখযোগ্য। আমরা দেখব মরুভূমির মধ্যে কারেন্টের প্রধান উৎস উইন্ডমিল এবং সোলার পাওয়ার এনার্জি। ফ্যামিলি রুম ছাড়াও এখানে সুইস টেন্ট আছে। সব কিছুই ফেসিলিটি সেম, শুধু এসির ব্যাপারটা নেই। সেই জন্যে গরমকালে সুইস টেন্টটা অ্যাভয়েড করাই বাঞ্ছনীয়। এখানকার লোকজন অত্যন্ত সহজ সরল, এদের আতিথেয়তা এবং কোঅপারেশন ভীষণভাবে উল্লেখযোগ্য। আর দেরি না করে ঝটপট ফ্রেশ হয়ে হালকা লাঞ্চ করে চলুন বেরিয়ে পড়ি থর মরুভূমি এক্সপিরিয়েন্স করতে। এইবারে আমাদের শুরু হলো জয়সলমেরের আসল অ্যাডভেঞ্চার। ছাদখোলা জিপে চড়ে আমরা গভীর মরুভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। 70-80 কিলোমিটার বেগে কালো পিচের রাস্তা দিয়ে হু হু করে ছুটছে জিপ। তখন ছেলে প্রচণ্ডভাবে এক্সাইটেড, ওকে তো বসাতেই পারছিলাম না। কিছু দূর যাওয়ার পর মেন রাস্তা ছেড়ে বালি রাস্তা ধরলো জিপ। দুরন্ত স্পিডের সঙ্গে এবারে যোগ হলো উঁচু নিচু ঢেউ খেলানো বালি রাস্তা। কোনো মতেই যেন নিজেকে স্থির রাখতে পারছিলাম না। এক হাতে ক্যামেরা ধরা, অন্য হাতে কোনো রকমের রড ধরে চালিয়ে গেলাম অ্যাডভেঞ্চার। সামনে ড্রাইভারের সাথে বসেছিল আমার মা, পিছনে আমরা 3 জন। মাঝে জিপের ছাদের রড ধরে দাঁড়িয়ে উঠে 55 বছর বয়সে নিজেকে যেন হঠাৎ সাউথের হিরো মনে হচ্ছিল। যদিও বেশিক্ষণ সে সাহস টিকল না, বসে পড়েছিলাম। বেশ খানিকটা গিয়ে জিপ আমাদের একটা ড্রপ পয়েন্টে দাঁড় করালো। ওখানে অনেক জিপ, প্রচুর ট্যুরিস্ট, কিছু খাবারের স্টল, এই চা, কফি, বিস্কিট, ম্যাগি। এখান থেকে আপনি নানান রকম অ্যাক্টিভিটিও করতে পারেন, যেরকম ক্যামেল রাইড, এটিভি রাইড, হয়তো এদিকে ওদিকে একজন দুজনকে দেখতে পারেন রাজস্থানী লোকসঙ্গীত গাইছে। সব কিছুর জন্যই আপনাকে পকেট থেকে টাকা খসাতে হবে। রেটের কোনো মা বাপ নেই, গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই এদের ওপরে। পুরোটাই আপনার বার্গেনের ওপর নির্ভর করছে। কিছু না হলে জিপ থেকে নেমে জাস্ট মরুভূমির মধ্যে হেঁটে বেড়ান, দারুণ অভিজ্ঞতা হবে। চারপাশে নানান রকম অ্যাক্টিভিটির দৃশ্য, ছবি তুলুন, ভিডিও তুলুন আর এনজয় করুন মুহূর্তগুলো। মনে আছে বজরঙ্গি ভাইজান সিনেমা, সালমান খানের? লোকমুখে শুনলাম এখানে সালমান খান প্রথম এটিভি বা অল টেরেন বাইক নিয়ে আসে। তারপর থেকে এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। এটিভি একটি 4 চাকার মোটরসাইকেল ধরে নিন, বিশাল মোটা মোটা 4টে চাকা, প্রচণ্ড গতিতে চলে, পিক আপ খুব ভালো। যদি আপনি বাইক চালাতে পারেন তাহলে পরে মনে হয় আপনার পক্ষে চালানোর সুবিধেই হবে। বসে সাধারণত 2 জন ট্যুরিস্ট এবং সাথে দাঁড়িয়ে থাকে ওরই ওপরে একজন ওদের কন্ট্রোলার। সাধারণত কন্ট্রোলারই বাইকটা চালায়। যদি দেখে যে আপনার সাহস আছে বা আপনি বাইক চালাতে পারেন তাহলে পরে সে হয়তো আপনাকে চালাতে দেবে, কিন্তু গাড়িতে সে অবশ্যই থাকবে। সামনে যে বসে তার জন্যে এটিভির হ্যান্ডেল যথেষ্ট, কিন্তু পিছনে যে বসবে
তার জন্য সবেদার নীলমণি আছে দুটো জামা কাপড় ঝোলানো নাইলনের দড়ির ফাঁস। ওই ফাঁস দুটো দুহাত দিয়ে ধরে থাকতে হবে, না হলে পরে আপনি হঠাৎ করে ছিটকে বেরিয়ে যেতে পারেন যদি বাইক স্পিড নেয়। দুর্দান্ত অনুভূতি, প্রচণ্ড এক্সাইটিং। আমরাও নিয়েছিলাম, ছেলে গাড়ি চালিয়েছিল, আমি পিছনে বসেছিলাম। এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই মাস্ট মাস্ট মাস্ট। জিপ সাফারি শেষ করে হাতে সময় নিয়ে আমরা শ্যামধানি ফেরত চলে আসি। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ক্যামেল কার্ট। ক্যামেল কার্ট অনেকটা গরুর গাড়ির মতন, শুধু গরুর জায়গায় উট বাঁধা আছে দুলকি চালে আস্তে আস্তে মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার জন্য। এক একটা কার্টে 4 থেকে 6 জন অ্যাডাল্ট আরামসে বসে যেতে পারে। ক্যামেল কার্ট ছাড়াও সোলো ক্যামেল বা সিঙ্গেল ক্যামেলও চড়ার বন্দোবস্ত আছে, কিন্তু আমরা ওটা অ্যাভয়েড করি কারণ মাকেও সঙ্গে নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। মরুভূমির উপর একটা দুর্দান্ত সূর্যাস্ত দেখে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে চলে আসি। সূর্যাস্তের পরও আকাশে নানান রঙের খেলা, দারুণ ছিল সেই অনুভূতি, সারা জীবন মনে থাকবে। ক্যামেল কাট রাইড সেরে হোটেলে ফিরতেই আমাদের জন্য গ্র্যান্ড ওয়েলকাম সারপ্রাইজ রাজস্থানি স্টাইলে। কালচারাল প্রোগ্রামের জন্য তখন সবাই তৈরি হয়ে গেছে। আমরা বসতেই গিয়ে শুরু হয়ে গেল কালচারাল প্রোগ্রাম, নানান রকম গান, রাজস্থানি নাচ, সঙ্গে খাওয়া দাওয়া এবং অবশ্যই কিছু রাজস্থানি গল্প শুনলাম। দারুণ ছিল সেই অনুভূতি। শেষে রাত্রে নিজেদের পছন্দের মতন ভেজ নন ভেজ ডিনার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম পরের দিনের ট্রিপের জন্য। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, ডিনারের মধ্যে অবশ্যই আমরা চেষ্টা করেছিলাম ডাল বাটি চুরমা। যদিও খেতে একটু অন্যরকম, তবে হ্যাঁ, ডাল দিয়ে খাওয়াটাই বাঞ্ছনীয়। ঘি দিয়ে খেলে এত বেশি ঘি দেয় হয়তো আপনাদের গা গুলিয়ে উঠবে। আমার সেটা হয়েছিল, তবুও চেষ্টা করে দেখবেন। পরের দিন সকালবেলা স্নান করে হেভি ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তনক মাতার মন্দির উদ্দেশ্যে। জয়সলমের শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ভারত পাকিস্তান সীমান্তের কাছাকাছি তনক মাতা মন্দির অবস্থিত। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় মানুষের কাছে এক অটুট বিশ্বাসের কেন্দ্র। 1965 সালে ভারত পাক যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এই মন্দির লক্ষ্য করে অসংখ্য বোমা ছুড়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার একটিও ফাটেনি। সেই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে মায়ের অলৌকিক শক্তির বিশ্বাস। মন্দিরে ঢুকতে গেলে পরে অবশ্যই জুতো খুলতে হবে এবং আধার কার্ড দেখিয়ে পারমিট জোগাড় করতে হবে সেখান থেকে। একটু লাইন পড়ে মাঝে মাঝে, তবে এটা কম্পালসারি। আজও ভিতরে দেখতে পাবেন ভারতীয় সেনাবাহিনী এই মন্দিরে দেখাশোনা করছে এবং সেনা জওয়ানরা ডিউটির আগে এখানে প্রণাম করতে আসে। মন্দিরে গেলে দেখা যায় সেই যুদ্ধের সময় অবিস্ফোরিত বোমাগুলি এখনও সংরক্ষিত রয়েছে একটি ছোট্ট মিউজিয়ামের মতো করে। তনক মাতা মন্দির শুধু দেবী নন, তিনি এই সীমান্তের অঞ্চলের রক্ষাকর্ত্রী, যার আশীর্বাদে সৈনিকরা বুকে ভরসা নিয়ে সীমান্ত পাহারা দেন। ভিতরে প্রচুর ছবি তোলার জায়গা আছে, অবশ্যই 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 ছবি তুলবেন। এরপর আমরা চললাম জয়সলমের থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত লোঙ্গেওয়ালা বর্ডার বা সীমান্তে, যেখানে 1971 সালে ভারত পাক যুদ্ধের এক ঐতিহাসিক অধ্যায় হয়েছিল। যাওয়ার পথে অনেকবার কিন্তু গাড়ির চেকিং হবে, সেখানে আপনার ওই পারমিট দেখতে চাইবে, হয়তো আধার কার্ডও দেখতে চাইবে। যখন আপনি চেকিংয়ের জায়গায় যাবেন তখন যেন কোনো মতেই কোনো ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস ওদের সামনে বা চোখে না পড়ে। 1971 সালের যুদ্ধে মাত্র 120 জন ভারতীয় জওয়ান সীমিত কিছু অস্ত্র নিয়ে হাজারেরও বেশি পাক সেনা এবং তার ট্যাঙ্ক বাহিনী আক্রমণ রুখে দিয়েছিল। আজ এই সীমান্ত একটি জনপ্রিয় পর্যটনস্থলে পরিণত হয়েছে।
কিন্তু সিকিউরিটি এখানে প্রচণ্ড। সীমান্তের কাছেই রয়েছে ভারত ক্যাফে, যেখানে বসে আপনি হালকা স্ন্যাক্স, চা কফি খেতে পারেন। একটু দূরেই রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের 3 তলায় উঠে আপনি বহুদূর পাকিস্তানের ভিতরও দেখতে পাবেন। বর্ডার থেকে অল্প কিছু দূরেই রয়েছে লোঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম। 1971 সালে ভারত পাক যুদ্ধে নানান রকম স্মৃতি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাবেন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত পাকিস্তানি ট্যাঙ্ক, যা ভারতীয় সেনা ক্যাপচার করেছিল। ভারতীয় জওয়ানদের এবং পাকিস্তানি জওয়ানদের অস্ত্র সরঞ্জাম, নানান রকম বোমা, ইউনিফর্ম। ভিতরে একটা অডিটোরিয়ামে রয়েছে রিয়েল ভিডিও ফুটেজ এবং নানান রকম তথ্যচিত্র। শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। মাথায় রাখবেন, এখানে যে পাকিস্তানের ট্যাঙ্কগুলো দেখানো রয়েছে বা ভারতীয়দের ব্যবহৃত যে ট্যাঙ্ক, জিপ, প্লেন, হেলিকপ্টার ইত্যাদি রাখা হয়েছে, সেগুলো কিন্তু আর্মির লোকেরা ওয়ার ট্রফি হিসেবে সম্মান জানায়। কোনো মতেই ওতে যেন হাত না পড়ে। এই ওপেন এয়ার মিউজিয়ামে একটি জিপ বিশেষ স্থান করে নিয়েছে। সেই জিপে করে ভারতীয় সেনাবাহিনীর অফিসার মেজর কুলদীপ সিং যুদ্ধক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে ছুটে গিয়ে নেতৃত্ব দেন, রাতের অন্ধকারে কৌশল ঠিক করে দেন এবং সৈনিকদের উৎসাহ যোগান। এই জিপ পরে একটি সাহস, কৌশল এবং নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে। এখানে ওই জিপ দেখতে পাবেন। এছাড়া দেখতে পাবেন মিগ বিমান। তখনকার দিনে মিগ বিমান রাতের অন্ধকারে উঠতে পারত না, তাই কোনো মতে মেজর কুলদীপ সিংকে বলা হয়েছিল সারা রাত বর্ডারে পাকিস্তানের অনুপ্রবেশ রুখে দিতে। ভোরের প্রথম আলো ফুটতেই মিগ বিমান আক্রমণ চালায়, কারণ তখনকার দিনে মিগ বিমান নাইট ভিশন ছিল না, রাত্রে উঠতে পারত না। যদি আপনি বহু জনপ্রিয় সানি দেওল অভিনীত বর্ডার সিনেমাটি দেখে থাকেন, তাহলে আমার এই কথাগুলি আপনি মেলাতে পারবেন। জয়সলমের থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত কুলধারা রাজস্থানের একটি রহস্যময় এবং পরিত্যক্ত গ্রাম। আজ এটি পর্যটকদের কাছে প্রচণ্ডভাবে জনপ্রিয়। মনে করা হয় প্রায় 200 বছর আগে এই গ্রামে পল্লী সমাজের পট্টন ব্রাহ্মণরা বাস করতেন, কিন্তু সেখানকার রাজা সালিম সিংয়ের অত্যাচারে গ্রামের সবাই একযোগে এক রাতে সবাই মিলে গ্রাম ছেড়ে চলে যায়। গ্রাম তারপর থেকে জনশূন্য। আজ কুলধারা এটি একটি আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্ট। সেখানে ভগ্নপ্রায় বাড়ি, ঘর, মন্দির, প্রাচীন রাস্তা, নিস্তব্ধ পরিবেশ একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে, অনুভূতি তৈরি করে। সবাই বিশ্বাস করে সেই গ্রামে আজও অলৌকিক শক্তির উপস্থিতি রয়েছে। সন্ধ্যার পর কুলধারায় প্রবেশ নিষিদ্ধ, কারণ এটি একটি ঐতিহাসিক জায়গা এবং রাতের সময় হন্টেড বলে এর বিশেষ সুখ্যাতি আছে। তাই কর্তৃপক্ষ সূর্যাস্তের পর কাউকে প্রবেশ করতে দেয় না। আপনারা চেষ্টা করবেন গ্রামের শুরুর দিকে সুন্দর করে সাজানো, রং করা যে ঘর, বাড়ি, মন্দিরগুলো আছে, তার পিছনে ভগ্নপ্রায় অবস্থায় যে ঘরগুলো আছে সেই জায়গাটায় যেতে। সেইখানে এখনো কোনো হাত পড়েনি। যেইভাবে তারা ছেড়ে চলে গেছিলেন ঠিক সেইভাবেই পড়ে আছে। আসল অদ্ভুত অনুভূতিটা ওইখানে গেলেই পাওয়া যায়। কুলধারা থেকে বেরোবার সময় আপনার বাঁ হাতে পড়বে জুরাসিক ক্যাকটাস পার্ক। হাতে একটু সময় থাকলে পরে ভিতরে ঘুরে দেখতে পারেন। বিশাল সাইজের সব মরুভূমির ক্যাকটাস এখানে দেখতে পাবেন। কিছু ক্যাকটাস গাছের উচ্চতা 2 থেকে 3 তলা বাড়ির সমান, সেই জন্যই নাম জুরাসিক পার্ক। আমাদের শেষ গন্তব্য জয়সলমের শহর থেকে 5 কিলোমিটার দূরে ব্যাস ছাত্রী বা বড়া বাগ সেন্টোটেপস। রাজস্থান শৈলীতে নির্মিত এই চতুর্দিক খোলা গম্বুজগুলি সমাধির স্মারক। এখানেই রাজ পরিবারের সদস্যদের শেষকৃত্য সম্পন্ন করা হতো। এই জায়গাটি আজ পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত একটি সানসেট পয়েন্ট হিসেবে।
খেয়াল করবেন ব্যাসযাত্রীর সবকটি গম্বুজ দুটি লেয়ারে বিভক্ত। নিচের লেয়ারের আর্কিটেকচারাল ডিজাইন একরকম, উপরেরটি অন্যরকম। চেষ্টা করবেন দুটো লেয়ারেই ঘুরে দেখতে, অপূর্ব সুন্দর লাগবে। গম্বুজের ভিতরে অনেক সময় রাজার নাম বা রাজার ছোট ছোট মূর্তি রাখা আছে, এটা বোঝানোর জন্যে যে কোন রাজা কবে মারা গিয়েছিলেন। কখনো কখনো রাজার সঙ্গে রানীর মূর্তিও আছে, একাধিক রানীও হতে পারে। সেক্ষেত্রে বুঝে নিতে হবে রানীরা রাজার সঙ্গে জওহরে গেছিলেন। কিন্তু রানী যদি অন্তঃসত্ত্বা হতেন তাহলে তার জওহর হতো না। আরও নজর করবেন যে গম্বুজগুলি ছোট সেগুলি রাজ পরিবারের ছোটদের জন্যে, যে গম্বুজগুলি বড় সেগুলি রাজ পরিবারের বড়দের জন্যে। কমপ্লেক্সটা বিশাল, অনেকগুলি জায়গায় ভগ্নপ্রায় অবস্থা। আমরা যখন গিয়েছিলাম তখন গভর্নমেন্ট থেকে সেগুলি রেনোভেট করার চেষ্টা চলছিল। জয়সলমের মরুভূমি ঘোরা শেষ। এইবারে আমরা চলে যাচ্ছি জয়সলমের শহরে, জয়সলমের ফোর্ট দেখতে, সোনার কেল্লা দেখতে, আমাদের অতি পরিচিত সোনার কেল্লা। সকালবেলা গাড়িতে সব মালপত্র নিয়েই বেরিয়েছিলাম। এবারে সোজা চলে যাচ্ছি আমাদের নতুন হোটেলে জয়সলমের শহরের ভিতরে। সঙ্গে থাকবেন, পরের এপিসোডে দেখা হবে খুব শিগগিরই। এই এপিসোডটা শেষ করছি কিছু পারিবারিক মুহূর্ত শেয়ার করে।